নানা রঙের ফুলের মেলা খেজুরপুরের যশোর জেলার বর্ণময় যশোরের যশোর সরকারি সিটি কলেজ কর্তৃক অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী, বৈশ্বিক সংকটে তোমরা বাসাতে অবস্থান করছো। আশা করি তোমরা তোমাদের পরিবারের সাথে সুস্থ আছো, ভালো আছো। সেই দয়াই করি তোমাদের জন্য। তোমাদের অনুপস্থিতিতে সত্যি আজ ভারাক্রান্ত মন। তাই তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পাঠদানের জন্য আজ আমি হাজির হয়েছি। তোমাদেরই যশোর সরকারি সিটি কলেজের স্যার, আমি মোহাম্মদ আব্দুল রহিম। আমি তোমাদের যে বিষয়ে আজ পাঠদান করব, বঙ্গ থেকে বাংলাদেশ, বাঙালি জাতির আত্মপরিচয়। বাঙালি জাতির আত্মপরিচয়ের সাথে বঙ্গ জনপদ ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গ থেকে বাংলাদেশ। এখন আমরা বঙ্গ সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে জানব। বঙ্গ জনপদ একটি অতি পরিচিত জনপদ। প্রাচীন পুঁথিতে বঙ্গ জনপদকে মগধ ও কলিঙ্গের প্রতিবেশী হিসেবে উল্লেখ পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গ জনপদকে অতি প্রাচীন জনপদ হিসেবে আখ্যায়িত করা হয়। বঙ্গ জনপদের নামটি সর্বপ্রথম যে গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি সেটি ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক গ্রন্থ। আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম আমরা বঙ্গ নামটি পাই। বঙ্গ বেসিক্যালি তৎকালীন সময়ে গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী যে অংশটি ছিল সে অংশটিকে বোঝানো হতো। বর্তমান বাংলাদেশের যে অংশটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল সে অংশগুলো আমরা এখন জানব। তাহলে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল। বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের যে সীমানা, সে সীমানা সম্পর্কে আমরা এখন জানি। মুঘল সম্রাট আকবর, এই মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম সদস্য আবুল ফজল, তিনি তার বিখ্যাত তিনটি গ্রন্থ আইনি আকবরী, আকবরনামা, ইয়ারি দানিশ, তার প্রথম যে গ্রন্থটি আমি তোমাদের সামনে বলেছিলাম আইনি আকবরী, এই আইনি আকবরী গ্রন্থে আবুল ফজল বঙ্গের সীমানা বর্তমান যে আমাদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে বহি অঞ্চল, এই বহি বর্তমানে এটি রাজমহল। রাজমহল নিশ্চয় তোমরা রাজমহল নামটি শুনে থাকবে। রাজমহল আমাদের বর্তমানে ভারতে অবস্থিত। এছাড়া বঙ্গের সীমানা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যিনি দিয়েছেন তিনি হলেন ডক্টর নিহার রঞ্জন রায়। তার গ্রন্থ বাঙালির ইতিহাস। ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে বঙ্গদেশের সীমানা নির্দেশ করেছেন। বঙ্গদেশের সীমানা উত্তরে হিমালয় পর্বত, উত্তরে হিমালয়, উত্তরে হচ্ছে হিমালয় পর্বত, উত্তরে হিমালয়। তাহলে দক্ষিণে আমরা জানি বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। পূর্বে আমরা তাহলে জানলাম উত্তরে হিমালয় পর্বত, সাথে নেপাল, ভুটান, সিকিম রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে জয়ন্তা পাহাড়। পূর্বে কি আছে? জয়ন্তা পাহাড়, পূর্বে জয়ন্তা পাহাড়। পূর্বে জয়ন্তা পাহাড় চট্টগ্রাম শৈলশ্রেণী, পশ্চিমে সাঁওতাল পরগনা। পশ্চিমে কি আছে? সাঁওতাল পরগনা, পশ্চিমে সাঁওতাল পরগনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে আমাদের বঙ্গ জনপদের যে সীমানা সেটি তোমরা জানতে পেরেছ। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আমার ক্লাস পরবর্তী সময়ে আশা করি তোমাদের আর বাসায় গিয়ে নতুন করে দেখা লাগবে না, কেননা আমি সবসময় তোমাদের সঙ্গে একটি বিষয় বলি যে আমার ক্লাসটি মনোযোগ সহকারে যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের বাসায় গিয়ে পড়ার প্রয়োজন পড়বে না। কিন্তু অবশ্যই তোমাদের এই বঙ্গ জনপদ সংশ্লিষ্ট যে তথ্যপত্রগুলো আছে সেগুলো বিভিন্ন বইয়ের সঙ্গে মিলিয়ে নতুন আঙ্গিকে তোমরা একটি রূপরেখা প্রদান করবে, সে বিষয়ে আমি আশাবাদী। আবারও একটু তোমাদের স্মরণ করিয়ে দিই, উত্তরে হিমালয় পর্বত, নেপাল, ভুটান, সিকিম রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে জয়ন্তা পাহাড়, ত্রিপুরা, চট্টগ্রাম শৈলশ্রেণী, পশ্চিমে সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, কেওয়াগঞ্জ, ময়ূরভঞ্জের শৈলময় অরণ্যভূমি। বাঙ্গাল বা বাঙ্গালার নামকরণ, এই নামকরণটা আমরা এখন একটু জানব। কিভাবে নামকরণ করা হয়েছে, কিভাবে নামকরণ করা হয়েছে। বঙ্গ থেকে যে বাংলাদেশ, বঙ্গ থেকে বাংলাদেশ, এই বঙ্গ থেকে বাংলাদেশ আমরা ধারাবাহিকভাবে আমরা আশা করি পুরোটা বুঝতে পারবো। ক্লাস পরবর্তী সময়ে শিক্ষণের মাধ্যমে তোমরা বুঝে নিতে পারবে। এখন আমরা ধীরে ধীরে জানবো ফার্সি শব্দ। আমি কিছু এখানে শব্দ লিখবো। এখন ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, ইংরেজি শব্দ। প্রিয় শিক্ষার্থী, ফার্সি শব্দ বাঙ্গালা,
এই যে ফার্সি শব্দ বঙ্গাল থেকে পরবর্তীতে আসলো বাঙ্গালা, বাঙ্গালা, বেঙ্গল। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ফার্সি শব্দ বাঙ্গালা, বাঙ্গালা, পর্তুগিজ শব্দ বাঙ্গালা, ইংরেজি শব্দ বেঙ্গল। এই বেঙ্গল শব্দটি ইংরেজি যে শব্দ আমরা জানলাম বেঙ্গল, এই বেঙ্গল শব্দ থেকে বাংলা কখন আসে আমরা এখন সেই বিষয়টি লক্ষ্য করব। ইংরেজি শব্দ আমরা যেটি পেলাম বেঙ্গল, ইংরেজি শব্দ বেঙ্গল আর বেঙ্গল। যেমন 1982 সালে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক আদেশ বলে এই বেঙ্গল শব্দটি পরিবর্তন করে বাংলা করেন। তাহলে বেঙ্গল শব্দটি পরিবর্তন করে বাংলা করেন। একই সঙ্গে আরেকটি শব্দ পরিবর্তন করেন, ঢাকা থেকে ঢাকা করেন। দুটি শব্দ পরিবর্তন করেন, একটি বেঙ্গল থেকে বাংলা আর ঢাকা থেকে ঢাকায়। এটি তোমাদের অতিরিক্ত পাঠ্য হিসেবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জন্য যেন পরবর্তীতে তোমরা যখন অধ্যয়ন করবে তখন তোমাদের কাছে সহজবোধ্য হয়। যেহেতু তিনি সামরিক আদেশ বলে এটি বেঙ্গল থেকে বাংলা করেন, এটিকে সাংবিধানিক রূপরেখা বা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য 8ম সংশোধনীর মাধ্যমে সেটি চূড়ান্ত রূপ দেন। এখন আরেকটি বিষয় আমি তোমাদেরকে এখানে বলবো, নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ আসলো। এই নামকরণের ক্ষেত্রে মুঘল সম্রাট মহামতি আকবরের অন্যতম রত্ন ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন। অতীতকালে বাংলাদেশকে বঙ্গ বলা হতো। এই বঙ্গ শব্দের সাথে আর প্রত্যয়, আইন বা আইন পূর্ববঙ্গীয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব বঙ্গ শব্দের সাথে আল, যেটি সংস্কৃত আইন পূর্ববঙ্গীয় যুক্ত হয়ে বাঙ্গাল বা বাঙ্গালা নামের উদ্ভব হয়েছে। আইন বলতে শুধুমাত্র আইন বা ছোটখাটো বাদকে বোঝায় না। এছাড়াও ডক্টর নীহারচন্দ্র রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে বলেছেন যে আমাদের এই বঙ্গদেশে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বড় বড় বাঁধ নির্মাণ করত। সেই বাঁধগুলো 10 গজ থেকে 30 গজ পর্যন্ত উঁচু হয়ে থাকত, যার কারণে বঙ্গের সাথে আইন বা আইন প্রত্যয় যুক্ত হয়। এই আইন বা আইন প্রত্যয় যুক্ত হওয়ার কারণেই নামটি হয় বাংলা। তত পরবর্তী সময়ে আমরা বঙ্গের পরবর্তী ধারাবাহিকভাবে আমরা যেহেতু আমাদের ক্লাসের শিরোনাম বঙ্গ থেকে বাংলাদেশ, আর এই শিরোনামের ক্লাসটি আমরা যেহেতু ধারাবাহিকভাবে যাব, এজন্য এর মধ্যে মৌর্য শাসন খ্রিস্টপূর্ব 186 খ্রিস্টাব্দ থেকে 324 খ্রিস্টপূর্ব
শাসন। এই মৌর্য শাসনের সময়ও আমাদের একটি বড় অংশ তারা শাসন করত, যেটি বাংলাদেশের অংশের পুণ্ড নামে পরিচিত। পুণ্ড পুণ্ড নামটি যে জায়গার সঙ্গে সংশ্লিষ্ট ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গাটির নাম বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো? আশা করি নিশ্চয়ই তোমরা জানো। সেটি আমাদের বগুড়ার মহাস্থানগড়, যেটি মৌর্য শাসনের অন্তর্ভুক্ত ছিল। এই মৌর্য শাসনের অন্যতম শাসক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। সম্রাট অশোকের সময় যে ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপি পাওয়া যায়, সেই লিপির সঙ্গে আমাদের মহাস্থানগড়ের যে ব্রাহ্মলিপি যেটি আমরা পেয়ে থাকি, তার সঙ্গে একটি মিল আমরা লক্ষ্য করি। মৌর্য শাসন পরবর্তী সময়ে বাংলায় মৌর্য শাসন পরবর্তী সময়ে বাংলায় শুঙ্গ, বংশের শাসন ছিল। যদিও তেমন উল্লেখযোগ্য এখানে কোনো এখনো উল্লেখযোগ্য ইতিহাস পাওয়া যায়নি। তবে এই শুঙ্গ এবং পরবর্তী সময়ে আমরা গুপ্ত শাসনের কথা জানি। গুপ্ত শাসন, এই গুপ্ত শাসন প্রথম চন্দ্রগুপ্ত ছিল গুপ্ত শাসনের প্রতিষ্ঠাতা। আর গুপ্ত শাসন আমলে বিশেষ করে যিনি ভারতীয় নেপোলিয়ান নামে খ্যাত সমুদ্রগুপ্তের আমলে সমতট ব্যতীত পূর্ববঙ্গের সকল জনপদই ছিল আমাদের গুপ্ত শাসনের অধীনে। সমতট জায়গাটি আমরা কোথায়? তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে, স্যার সমতট অঞ্চলটি বাংলাদেশের কোন অংশ অবস্থান করছে? সমতট নোয়াখালী ও কুমিল্লা। তাহলে আমরা নোয়াখালী এবং কুমিল্লা বাদে গুপ্ত শাসনের প্রায় সমগ্র বঙ্গ যে দেশ, সেটি অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে আমরা জানি রাজা শশাঙ্ক সপ্তম শতকে প্রাচীন বাংলার জনপদগুলো একত্রে করে গৌড় নাম দেন। রাজা শশাঙ্ক মুর্শিদাবাদ থেকে উৎকল জায়গাটি বর্তমান যে অংশে অবস্থিত, সেটি হলো উত্তর উড়িষ্যা। কেমন? উত্তর উড়িষ্যা। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শশাঙ্কই ছিল প্রথম রাজা যিনি সমগ্র অংশকে একত্রিত করেন। তার সময়ে বঙ্গ জনপদ তিনটি অংশে, রাজা শশাঙ্কের সময় বঙ্গ জনপদ তিনটি অংশে ছিল। একটি কুণ্ড, যেটি আমরা কিছুক্ষণ আগেই জেনেছি, মহাস্থানগড় অর্থাৎ গৌড়া। আরেকটি কুণ্ড পরবর্তী সময়ে আরেকটি অংশ যেটি গৌড়, আরেকটি অংশ যেটি আমাদের বঙ্গদেশ, বঙ্গ। তাহলে আমরা এখন কি জানতে পারলাম? রাজা শশাঙ্ক, যিনি সপ্তম শতকে প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন, তার সময়ে তিনি কি করেন? তিনি তিনটি জনপদে বঙ্গদেশ বিভক্ত ছিল, কুণ্ড, গৌড় এবং বঙ্গ। শশাঙ্ক পরবর্তী সময়ে আমরা চলে যাব পাল বংশ। পাল বংশ 750 থেকে 1143।
প্রতিষ্ঠাতা ছিলেন তিনি রাজা গোপাল। এই রাজা গোপালের প্রতিষ্ঠিত বংশ প্রায় 400 বছর এটি বাংলায় স্থায়ী ছিল। বলা হয়ে থাকে পাল বংশ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। পাল বংশ পরবর্তী সময়ে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, পাল বংশের যে শাসনাধীন বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমরা জানতে পারি রংপুরের মহিপাল শ্রেণীর যে মহিপাল দিঘি, এছাড়া দিনাজপুরের বিভিন্ন অংশে আমরা পাল বংশের নিদর্শন এখনো বিদ্যমান। এবং এই পাল বংশের আদি নিবাস বা আদিভূমি আমরা যেটি বলি সেটি ছিল আমাদের রাজশাহীর বরেন্দ্র যে অংশ, বরেন্দ্র অঞ্চল, এটি ছিল পাল বংশের আদি নিবাস বা ভূমি। এই বরেন্দ্রকে কেন্দ্র করে যে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহের নাম ছিল কৈবর্ত বিদ্রোহ, যেটি হয়েছিল দীপকের নেতৃত্বে। এটি ছিল সর্বপ্রথম কোনো সাংগঠনিক একটি বিদ্রোহ। যাই হোক, আমরা যেহেতু আমাদের বাংলাদেশ পর্যন্ত যেতে হবে, সে সূত্রে আমরা একটু দ্রুত স্কিপ করে চলে যাব। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত এগুলো জানব। এখন সেন বংশ সম্পর্কে আলোচনা করব। সেন বংশ, সেন বংশের ইতিহাস। সেন বংশ 1161 খ্রিস্টাব্দ থেকে 1204। সেন বংশের অন্যতম প্রধান ছিলেন বল্লাল সেন, লক্ষণ সেন, যাদের নাম আমরা জেনে থাকি। সেন বংশ অধীনে সর্বপ্রথম বাংলা আমাদের একক রাজার অধীনে সবচেয়ে বেশি সময় ছিল। তাহলে আমরা একটি বিষয় শুরুতে লক্ষ্য করছি, এখানে আমাদের এই বঙ্গের যে অংশটি, এখানে বহুমাত্রিক জাতি গোষ্ঠী শাসন করছে এবং বহু ধর্ম বর্ণের। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় হেথায় আর্য হেথা অরাজ্য, হেথায় দ্রাবিড় চীন শকুন্দল পাঠান মুঘল এক দেহে হল লেন। এই সেন বংশের যে রাজধানী ছিল আমরা জানি, সেটি আমাদের বর্তমান যে দক্ষিণাবর্তী এবং আমাদের বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সেন বংশের যে লক্ষণ সেন, তার রাজধানী ছেড়ে তিনি যে জায়গায় পালিয়ে গিয়েছিলেন সেটি বর্তমান আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ, যেটি গ্রেটার বিক্রমপুর নামে একসময় পরিচিত ছিল। যাই হোক, আমরা এখন জানব বাংলায় মুসলিম শাসন। বাংলায় মুসলিম শাসনের ক্ষেত্রে আমরা যে বংশগুলো প্রথমে আসে, গজনী বংশ, ঘুরি বংশ, গজনী বংশ, গজনী বংশ, ঘুরি বংশ, গজনী বংশের অন্যতম শাসক ছিলেন বা যিনি আমাদের গজনী বংশের যার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তিনি ছিলেন গজনীর সুলতান মাহমুদ, যিনি একই সাথে ধর্মপ্রচার করেছেন এবং আমাদের ভারতীয় যে সোমনাথ যে মন্দির, ভারতের ইতিহাসে প্রসিদ্ধ মন্দির, সে মন্দির তিনি আক্রমণ করেছিলেন এবং তিনি 27 বছর শাসনকালে প্রায় 17 বার তিনি আক্রমণ করেন। এছাড়া আমরা ঘুরি বংশের মোহাম্মদ ঘুরির নাম সবাই জানি। তরাইনের যুদ্ধের মাধ্যমেই তিনি ইসলামের পতাকা ভারতীয় উপমহাদেশে তিনি সর্বপ্রথম মুসলিম শাসক হিসেবে স্থায়ীভাবে ইসলামের যে পতাকা দলে সমবেত করতে তিনি সক্ষম হয়েছিলেন। এরপরে আমরা জানব বাংলায় শাহী শাসন। বাংলায় শাহী শাসন, বাংলার শাহী শাসনের আমরা যার নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হলেন আমাদের সর্বপ্রথম বাংলার অধিপতি
যার সময়ে বাংলার সমগ্র অংশটি একত্রে করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 1357। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি যে উপাধি ধারণ করেছিলেন সেটি ছিল শাহ-ই-বাঙ্গালা। শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ছিল শাহ-ই-বাঙ্গালা। শামসুদ্দিন ইলিয়াস